মানে আপনাকে বুড়া আঙ্গুল দেখাইছে? এই বাজে বুড়া আঙ্গুল দেখাইছে ডাক্তার মেজর হারুন স্যারে। কেনার জন্য বাইরের থেকে আমার একটা পেটিশন লিখে দেয়, পরে ইঞ্জেকশন কিনছি। ইঞ্জেকশন কেনার পরে আমার শরীরে পোস্ট করছে, পোস্ট করার পরে ব্লাড অনেক আস্তে আস্তে কম যাইতেছে। এরপর সাথে সাথে ভর্তিও দিয়েছে। এরপর 10-15 দিন পরে বলতে আছে যে এই আমার ওয়াইফেরে যে আপনার হাজব্যান্ডের অনেক বড় অপারেশন লাগবো, আমরা একলা করবো না, একটা বোর্ড বসাইতে হবে, বোর্ড বসাইয়া তারপরে অপারেশনটা করতে হবে। তা আমার ওয়াইফে বললো যে আমরা তো অপারেশন করছি লেবেটে, এখন আবার কী এর অপারেশন, কত হলে নিয়ে যান গিয়া, ওখানে কী করছেন এটা আমাদের দেখার বিষয় না, কিন্তু আপনার হাজব্যান্ডের অপারেশন লাগবে এটাই জানি। পরে সাথে সাথে এরপরে এই আমার ওয়াইফের এই কথা বলার পরে কয় আচ্ছা ঠিক আছে আমরা আপনারা জানাইতেছি। পরবর্তী আমরা একটা সিদ্ধান্ত নিলাম, আমার ওয়াইফে সিদ্ধান্ত নেওয়ার পরে এরপরে আমরা অপারেশনের ওনারা বললাম যে হ্যাঁ ঠিক আছে করেন। তারপর ওনারা 17 থেকে 18 জন ডাক্তারে বোর্ড বসাইছে। বোর্ড বসাই আমার এই যে জায়গাতে হাইলাইছে তুদুক পর্যন্ত, আর ইংরেজিতে ছিদ্র আছে দেখেন কয়েকটা। হ্যাঁ, এইগুলি সব করছে ঢাকা মেডিকেল। আচ্ছা আচ্ছা। 4 মাস ছিলাম ভর্তি ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেলে 4 মাস ভর্তি ছিলেন? হ্যাঁ। এরপরে সিট কেটে দিলাইছে। সিট কেটে দেওয়ার পরে কয় আল্লাহ তুমি নিয়ম মতো ওষুধ খাও, কিন্তু বাসা যায় ও শান্তি পাই না। ঢাকা মেডিকেল অপারেশনের পরে খালি কাল ওই জায়গা ছাড়াই আর ব্যথা করে। আচ্ছা, আপনি যে এই যে একটা প্রতারণার শিকার হয়েছেন, এটা আপনি কখন বুঝতে পারছেন? এটা বুঝতে পারছি যখন মানে না, আপনি রোগী হিসাবে আপনি কখন বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি আপনার ওই যে আমার তো অপারেশন করার পরে উনি যখন মানে অপারেশনটা করছে আমার, হ্যাঁ হ্যাঁ, অপারেশনের পরে তখন তো আমার ব্লাড যাইতেছে শুরুতে, বারবার গেছি ওনার কাছে, যাইলে খালি ওষুধ ধরে দেয়, অ্যান্টিবায়োটিক আর খালি ব্যথার ওষুধ। আচ্ছা আচ্ছা। ওষুধগুলো খাওয়া নিয়ম মতো, খাইলে কমে যাবে না। আমি তো স্যার আমার ব্লাডই তো কমতেছে না। তুমি যাও, রক্ত যাইতে যাইতে পুরো কঙ্কালের মতো নিয়ে। এরপরে আপনি ঢাকা মেডিকেলে চিকিৎসা নেওয়ার পরে এরপরও আপনি যখন সুস্থ হইতেছেন না, এবং আপনি আপনার এই যে আপনার অপূরণীয় ক্ষতি, এর বিপক্ষে কি আপনি আইনের আশ্রয় নিয়েছিলেন? হ্যাঁ, তারপরে আমি হাইকোর্টে মামলা করেছি বিনা খরচে, 1 লাখ বিনা স্যার আমার এই মামলাটা রিট করছে। রিট করার পরে 2 মাসের তদন্তের জন্য দিছিল। দেওয়ার পরবর্তীতে আজকে আমাকে ক্ষতিপূরণ করেছিল 1 কোটি টাকা। কত টাকা ক্ষতিপূরণ চাই আপনি রিট করছিলেন? 1 কোটি টাকা রুল জারি করছিল। আচ্ছা আচ্ছা। 1 কোটি টাকা রুল জারি করার পরে এরপরে আমাকে ডাকাইছিল যে 2 মাসের মানে রিট করা হয়েছে, মানে তদন্তের জন্য 2 মাসের জন্য দিছে। আজকে আমাকে ডাকাইছিল আপনার এই কিডনি হসপিটালে। ডাকানোর পরে ওখানে যাইয়া দেখি মেজর হারুন স্যার উনি ওখানে আসছে। মানে হাইকোর্ট আপনার হচ্ছে ডিজি হেলথকে 2 মাসের মধ্যে একটা রিপোর্ট পেশ করতে বলে, আপনার এই যে ভুল চিকিৎসার বিষয়ে এটা করতে বলে, রিপোর্ট পেশ করতে বলে। তখন আপনি যান হচ্ছে যে কিডনি হসপিটালে। ওই যে যাদের দায়িত্বরত ডক্টর তারা আপনাকে ডাকছিল। হ্যাঁ, তো সেইখানে যেয়ে আপনি কাকে দেখেন, মানে আপনার যে ভুল চিকিৎসা যে করছে ডক্টর মেজর জেনারেল হারুনুর রশিদ, ওনাকে আপনি সেখানে দেখেন? হ্যাঁ, ওখানে মানে যাইয়া দেখি, ওখানে আমরা আগে গেছি সকাল 7টার দিকে, যাইয়া ওখানে ওনারা আমরা পাই না। পরে 10 না দিনই 10টার দিকে আসছে। আসার পরবর্তীতে ভিতরে ঢুকলো, আমগরে আর ভিতরে ঢুকতে দেয় না। ও ডাক্তাররা ওনার কথাই মানে শুনলো। এরপরে আমার ডাকাইছে। ডাকানোর পরে এরপরে আমার 6 জনে মিললে পেছে ধরছে, ইয়ান্তের পদ্ধতিকা ওয়ান্তের পদ্ধতিকা। তা আপনারা আমার পুরা ডিসিএসটা শুনবেন না, ওনারা কিন্তু পুরা কথাগুলো আমার শুনে না। পরে লাস্ট পর্যায়ে আমার 1 ঘন্টা বসে রেখে এরপরে তুমি অভিযোগ লেখে এরপরে আমাদের কাছে দিবেন। এরপরে আমি আইসা বসে রয়েছি এই একটা সিটে। এর ফাঁকি দিয়ে এরপরে আবার ডাক্তাররা ডাকাইছে, ডাকাই নিয়ে আবার এটা জিগাইতেছে। জিগানোর পরে কথাবার্তা শেষ হয়ে গেছে গিয়ে এর ফাঁকি দিয়ে বেরোনোর টাইমে আমার বুড়ি আঙ্গুল দেয়, এরকম বাজে বুড়ি আঙ্গুল দেয় ডাক্তারে। মানে আপনাকে বুড়া আঙ্গুল দেখাইছে? এই বাজে বুড়ি আঙ্গুল দেখাইছে ডাক্তার মেজর হারুন স্যারে। মানে মেজর হারুন স্যারে। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে এরপরে আমি লাস্টে আমি চিন্তা ভাবনা করতেছি, ওখানে মানে আমার ব্যথা উঠে গেছে কি, আর ফাঁকি দিয়ে যখন বুড়ি আঙুল দেখাইছে আমার ওয়াইফ আবার মানে গেছে। আচ্ছা আচ্ছা। ইন্ডিয়া যাওয়ার জন্য পাসপোর্ট করি, সবকিছু ঠিক হয়। ওখানে একজনের সাথে আমাদের পরিচয় হয়। উনি বলছে যে মেজর জেনারেল উনি অনেক ভালো, এসেই বলছে আমরা ল্যাবেটে যাই। ল্যাবেটে যাওয়ার পরে ওই রিসেপশন থেকে ভিজিটিং কার্ড নিয়ে স্যারের চেম্বারে যাই আমরা, আমার হাজবেন্ডকে নিয়ে আমি যাই। যাওয়ার পরে উনি এত সুন্দরভাবে আমাদের সাথে ব্যবহার করছে যে আমার মনে হয় না যে উনি এরকম করতে পারে। ছেলে টেলে বানায়া
মা শোনা এত মানে এত সুন্দর ব্যবহার ওনার। তারপর আমরা ওখানে যাই, ওনার কথা মতো চেকআপ টেকআপ করি, করার পর অপশন উনি বললো যে ওই মারা যাবে, মা তুমি ইমার্জেন্সি ওর কিছু করো, ওর মতো একটা ছেলে আছে আমার, এরকম ভাবে ওরা অনেক ইয়ে করছে। ওর কাদের উপরে হাত দিয়া ছবি পর্যন্ত তুলছে। আচ্ছা আচ্ছা, কাদের উপরে হাত দিয়া ছবি তুলছে। আমার বাচ্চাদের দুইটারে এত পরিমাণ সে ভালোবাসলো, আমার মনে হয় না যে কেউ এরকম ভালোবাসতে পারে। তারপর আমি ওখান থেকে আমার হাজবেন্ডকে বলি যে তাহলে যখন বলতেছে যে এরকম অবস্থা, যে অপারেশন না করে মারাও যেতে পারে। মানে আপনি কি রোগ নিয়ে গেছিলেন এবং কি রোগের? ওনার কাছে এরকম ভাবেই যাই, যাওয়ার পরে উনি অনেকগুলো চেকআপ দেয় আমাদেরকে। আচ্ছা আচ্ছা, এটা ল্যাবেডেই চেকআপ গুলো হয়? ল্যাবেডেই হয় চেকআপগুলো সবগুলা। আমরা ওখানে চেকআপ। তারপরে রিপোর্ট দেখে উনি কি বলে? রিপোর্ট দেখে বলে যে ওর কাইটা অপারেশন করতে হবে, ওর কিডনিতে পাথর আছে, ওর যে অবস্থা কিডনির নালিতে সমস্যা, মানে অনেক রকম সমস্যা উনি দেখালো আমারে, যে কাইটা অপারেশন না করে ওর মারা যাবে। তারপর আমি রাজি হই অপারেশন করানোর জন্য। অপারেশন করার আগে আপনার সাথে আর্থিক বিষয়ে কোনো চুক্তি হয় যে কত লাখ টাকা দিতে হবে বা কি আসে বিষয়? উনি 6,20,000 উনি 6.5 লাখ টাকা বলছে। তারপর যখন আমার হাজবেন্ডের ছেলে বানাইলো, এরকম ভাবে উনি এতটা ভালোবাসা দেখাইলো, তখন আমার বলে কি ঠিক আছে ওর তো আমি ছেলে বানাইছি, তাহলে তুমি আমার ইয়া দিবা 6,30,000 টাকা দিবা। আমি কি স্যার ছেলে বানাই এত বেশি কেন, তাই একটু কমান। তারপর উনি বলে, আমার হাজবেন্ড বলে কি যে ঠিক আছে তাহলে আমরা 6,20,000 টাকা দিব, এরকম বলছে। বলার পরে উনি রাজি হয়। রাজি হওয়ার পরে আমরা অপারেশন করাই। অপারেশন করার জন্য উনি যখন নিয়ে যায় তখন পর্যন্ত আমাদের সাথে খুব ভালো ব্যবহার। উনি অপারেশন যখন ওখানে তো আর অপারেশন রুমে তো আর কেউ ঢুকতে দেয় না রুগী ছাড়া, ওরে তো অজ্ঞান করে রাখছে ওখানে ভিতরে, আমি তো বাইরে। পরে যখন অপারেশন করানোর পরে আমি ওরে দেখি যে কোথায় কাটছে, কতটুকু কাটছে, এরকম দেখার জন্য চেষ্টা করতেছি। আমি কাটা ছিঁড়া ওনার কিছু পাই নাই, তখন কিন্তু উনি কাটে নাই। আচ্ছা, ঢাকা মেডিকেল শপ উনি কিন্তু এগুলো কাটে নাই। আচ্ছা আচ্ছা, এগুলো কিন্তু কাটছে ঢাকা মেডিকেল। আচ্ছা আচ্ছা। উনি যখন বলে যে, আমি বলি স্যার আপনি তো বলছেন কাইটা অপারেশনের কথা, ওর যখন একটু সুস্থ হয়েছে জ্ঞান ফিরছে তখন আমি তো ওর কাটা ছিঁড়া কিছু দেখি নাই। উনি বললো কি যে আমরা তো ওর এত অল্প বয়স, ওর ছোট ছোট দুইটা বাচ্চা, ওর তো ইনকাম করে খাইতে হবে, ওর ভালোর জন্য আমি ইয়ে করছি, প্রস্রাবের রাস্তা দিয়ে অপারেশন করছি। মানে মূত্র ওনার সাথে আমার কন্টাক্ট হয়েছে কাইটা অপারেশন, প্রস্রাবের রাস্তা দিয়ে উনি অপারেশন করছে। অপারেশন করছে এটা বললো আমারে। যে জায়গায় কাটার কথা সেই জায়গায় নাকি প্রস্রাবের রাস্তা দিয়ে উনি অপারেশন করছে। ভালো কথা, ওর ভালো দেখে উনি অপারেশন করছে। ওর নাকি মুখের ভিতর থেকে চামড়া নিয়ে কি অপারেশন করছে উনি জানে, ওনার আল্লাহ জানে, সেটা জানি না। ওনার কথা অনুযায়ী আমি যতটুক জানি যে উনি অপারেশনটা করছে। তারপর আমি যাই হোক ওরে অপারেশন করার পরে 7 দিন ওখানে আমরা থাকি, থাকার পরে ওরে সিট কেটে দিছে। কিন্তু আমি যে ব্যথা নিয়ে গেছি তার থেকেও 10 গুণ বেশি ব্যথা। মানে ওর তো ব্যথার জন্য সে কোনো কিছু করতে পারতেছে না। আমি এতগুলো টাকা দিয়ে অপারেশন করালাম কিন্তু কোনো উন্নতি পাইলাম না। আমি কি স্যার আপনি তো ওর অপারেশন করলেন, আপনার কথা মতো আমি সবই করলাম, তাহলে আমার তো রুগী তো কোনো সুস্থ করার মতো আমার নাই, ওর তো ব্যথাই কমতেছে না। উনি আমার কতগুলো ওষুধ লিখে দিল যে তুমি যাও ওর অপারেশন, ওর ওষুধ খেলে ব্যথা কমে যাবে। কিন্তু আমার মাসের ভিতরে না হলেও মনে ওনার কাছে আমি 10-12 বার যাই। মানে এটা আপনার এরকম ভাবে ব্যথা কতদিন চলতে থাকে? এরপরে আপনি বুঝতে পারেন যে আপনার রোগীর অন্যরকম কোনো সমস্যা এই যে আমি আসছি সেটাতে। তারপর যখন এরকম ব্যথা ওনার আমি যতবার যাই উনি ওষুধ একটার পর একটা পাল্টায় দেয়, শুধু ব্যথার ওষুধ, শুধু ব্যথার ওষুধ, সাবস্টার এরকম দিতেছে। তারপর আমি একদিন বলি স্যার আমি তো এরকম, আপনি তো বলছেন যে ওর ব্যথা কমে যাবে অপারেশনের পরে, কিন্তু ব্যথা তো কিছুই কমতেছে না, আরো ব্যথা বাড়তেছে। তখন আমি ওর ইয়া করি, অন্য জায়গায় চেক আপ করার জন্য নিয়ে যাই, অন্য ডাক্তারের পরামর্শ নিতে চাই। উনি আমার বলে কি যে তোমরা কোথায় অপারেশন করছো, অন্য ডাক্তার, মেজর হারুন না। ওনারা যখন আমারে বলছে যে অন্য ডাক্তারের কাছে যাওয়ার জন্য, মানে অন্য ডাক্তারে যখন বলছে ওনার কাছে যাওয়ার জন্য, আমি কি কেন স্যার আপনারা দেখতে পারবেন, দেখো ওর তো অপারেশন করছে উনিই ঠিক করতে পারবে। ওখান থেকে চলে এসে আবার অন্য একজনের কাছে যায়, উনি সেম এই কথা বলে। তারপর অনেক ইয়ে করা মেডিনোভায়, ধানমন্ডি মেডিনোভায় আমি চেক আপ করাই, এমআরআই করাই। এমআরআই করার পরে আমি জানতে পারি যে তার কিডনি নষ্ট কিডনি নষ্ট ছিঁড়ে ফেলছে। হ্যাঁ, ওর কিডনি ছিঁড়ে ফেলছে। যখন এই কথা জানি
তখন আমি আবার হারুন স্যারকে ফোন দিই যে স্যার আপনি কোথায় আছেন, আমি তো আপনার কাছে আসবো। ঠিক আছে আসো। আমি তখন যাই ওনার কাছে যাওয়ার পরে উনি হ্যাঁ তুমি রিপোর্ট দেখার পরে বলে কি তুমি অন্যরা কেন গেছো, আমি অপছন্দ মানে ওনার সাথে উনি ধমকাধমকি করছে আমার যে আমি কেন গেছিও। তারপর উনি আবার ওষুধ কতগুলা লিখে দিছে। এরকম করে 7 মাস চলে। এরকম করতে করতে কিন্তু আমার 7 মাস চলে। উনি একদিনের জন্য বলতে পারবে না যে উনি বিজি ছাড়া আমার রোগী দেখছে। এই অসুস্থতা এরপরের সমস্যাগুলোর সময় আপনার কাছ থেকে ভিজিট নিত? কত টাকা ভিজিট নিত উনি? 1500 টাকা। 1500 টাকা ভিজিট নিত। আচ্ছা আচ্ছা। ওনারা একদিন আমি এই প্রশ্নটা করছি, আমি কি স্যার আপনি তো ছেলে বানাইছেন, আপনি অপোষণ করছেন, আপনি কি একদিন ভিজিট ছাড়া দেখতে পারবেন না? আমার অনেক ধমকাধমকি করছে, আমি যেন যাইয়া আগে রিসিট কেটে তারপর রুগী নিয়ে ভিতরে ঢুকি। তারপর আমি এবার রিসিট কেটে নিয়ে আসি। তারেক রহমান তো অনেকে চিনেন, সে গণঅধিকার পরিষদের তারেক রহমান, সে একদিন আমার কাছে নিয়ে আসছে। এরা বোধহয় এর কাছে বোধহয় গিয়েছিল, এই বিষয়গুলো কথা বলছে, সে নিয়ে আসছে যে এই অবস্থায় তার চিকিৎসা করে এই ঘটনা হচ্ছে। তা আমি তো সব কিছু শুনলাম, শোনার পরে আমি তার মামলা দেখলাম না এটা তো মারাত্মক অবস্থা, তাকে যে ভুল চিকিৎসার কারণে তার দুটো কিডনি বর্তমানে তার ড্যামেজ হয়ে গেছে। তখন আমি মহামান্য হাইকোর্টে গত 21/1/2024 তারিখে আমি রিট পিটিশন দায়ের করলাম। এক কোটি ক্ষতিপূরণ চেয়ে পাশাপাশিভাবে তার বিচার চেয়ে। তখন আদালত বিচারপতি জনাব এবং কামরুল কাদের এবং বিচারপতি জনাব ফিজি হায়াত সাহেবের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। পাশাপাশিভাবে রুল জারি করেন, কেন 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না। পাশাপাশিভাবে উনি বলেন যে ডিজি হেলথকে বলছেন যে আপনি 2 মাসের মধ্যে একটা কমিটি করে তদন্ত কমিটি করে একটা তদন্ত প্রতিবেদন আদালত দাখিল করবে আদালতে। এই বিষয়ে 24 তারিখে পরেও অদ্যবধি কোনো আদালত দাখিল করে নেই কোনো রিপোর্ট। অদ্য দেখা যায় এই যে চিঠিটা, এখানে একটা চিঠি আমাকে নিয়ে আসছে উনি। আসতে যখন গেল এখানে কী বলছে যে আচ্ছা ডাকাইছে আমাকে সকালবেলা, কোথায় ওই এটা তদন্ত কমিটি নিয়ে করা হয়েছে, ডাকাইছে আমাকে ফোনও করছিল ভদ্রমহিলাকে স্ত্রীকে। তো বলছে কী হয়েছে পরে আমাকে তখন হাইকোর্টের দুটি কাজে ব্যস্ত ছিলাম। তো স্যার আমি যেখানে আসছি আসার পর তো এই অবস্থা, যে কথা শুনলে আপনার তখন এই অবস্থা সে করছে। তো আমি দেখলাম যে উনি তো দেখি চিঠিটা, এই চিঠি দেখা যায়, এই চিঠি দেখেন এই তদন্ত কমিটির যে চিঠিটা, সেখানে বলছে যে এটা বলছে কারাগার থাকবে অধ্যাপক ডাক্তার কাজী শাহানুর আলম, অধ্যাপক নিউরোলজি বিভাগ ঢাকা, অধ্যাপক মোহাম্মদ তানভীর আলম, এই তানভীর আলম উনি তানভীর আলম, আর অধ্যাপক ডাক্তার আবু আহমেদ আল মামুন, ডাক্তার কাজী মোহাম্মদ সালেহিন তৌহিদ, তারপরে আসছেন আপনার মোহাম্মদ ইউসুফ ওরফে শাকিল, এই যে আজকে রুগী উকিল থাকবেন, আর তার এই এরা থাকবে সেখানে। কিন্তু এই যে চিঠিটা কোথাও হারুন সাহেব থাকবে, যার বিরুদ্ধে অভিযোগ উনি থাকার কথা না। কিন্তু আজকে আশ্চর্যজনকভাবে হচ্ছে আজকে আমি শুনলাম তো এত কথা বলা, সেখানে উনি কেন গেলেন? ওনাকে এই চিঠি বোঝার কথা না, এই চিঠি অনুযায়ী মানে মেজর জেনারেল হারুনুর রশিদ উনি হচ্ছে সেই তদন্ত কমিটির না, তদন্ত কিছু না, মানে কিছুই না, ওনার নাম এখানে নাই, কিন্তু উনি ওইখানে উপস্থিত ছিল। উনি যে বলছে উপস্থিত ছিল, এবং এই যে উপস্থিত আমাকে এটা দেখিয়েছে, এই যে দেখেন এই যে হারুনুর রশিদ সাহেব, এই যে উনি এখানে গিয়েছেন, এই চিঠি দেখেন উনি গিয়েছেন। উনি কেন গেলেন? ওনার চিঠির মধ্যে ওনার কথা বলা নাই, তার বিরুদ্ধে যে অভিযোগ আমরা দায়ের করেছি সে তো এনে যাওয়ার কথা না। তারপর সেখানে যা বললো গিয়া নাকি আর তাদের অবহিত করছে, যারা এখানে তদন্ত কমিটি ছিল তারা বিভিন্ন প্রশ্ন দায়ের করছে, এমনি স্বাভাবিক না, এর আগেও করে গেছে, কিন্তু সে এটা করে নাই। কিন্তু আমার নিবেদন হচ্ছে এই, আমরা যারা আইনজীবী বা ডাক্তার আমরা মানবিক কাজ করবো, কিন্তু আমরা এই যে ডাক্তারদের দেখেন অনেক ডাক্তার ভুল চিকিৎসার কারণে লোক মারা যায়, বাচ্চাও মারা গেছে, মারা যায়, অনেক ভুল চিকিৎসা রুগী মারা যায়। দেখা যায় মুসলমানি করতে গিয়ে একটা পাতে মেরেই ফেলছে। এই ভুল চিকিৎসার কারণে এই যে আমাদের পেশাটা, বিশেষ আইনজীবী যা ডাক্তার, বিএমএসের ডাক্তার কোনো ক্ষতি করলে কারণে, যেমন বার কাউন্সিল আছে আমাদের নিয়ে, তো আমরা মনে করি যে এটা মানব সেবা। কিন্তু ওনার যে কার্যকলাপ দেখেন এতদিন হইল, আমি আর তারেক গত কিছু প্রায় 2-3 মাস পূর্বে ওনাকে দেখতে গিয়েছিলাম, যে অবস্থা খারাপ, তার ওয়াইফ ফোন করলো, সেই মহাখালী পাড়ে আমরা দেখতে গিয়েছিলাম। তার আসার পরে বলে সেখানে মহিলা বলো আসার পরে নাকি ওনাকে থ্রেট দিচ্ছে একটা লোক, ল্যাবরেটরির পক্ষ থেকে কারা কারা যায় গিয়ে থ্রেট দিচ্ছে ওনাকে, কারণ বাসা বদলে বোধ হয় আরেক জায়গায় আছে আর কি, অর্থাৎ ভয়ে এসে বাসা বদলে ফেলে, অর্থাৎ তারা বিভিন্ন জায়গায় লোক লাগা রাখছে, চাচ্ছে যে মারা যাক, মারা গেলে ক্ষতিপূরণ দেওয়া না লাগে। আমার মনে হচ্ছে এই, কিন্তু আমি
ওনাকে বলবো যে উনি যদি মানবিক হইতেন, এতে ডাইকা ঈদ দেওয়ার এত কষ্ট, এত টাকা পয়সা নিয়েছেন, টাকার পরে বলতে বাবার এই ঘটনা হয়েছে, চিকিৎসা দান করছি সবই আল্লাহর ইচ্ছা, কিন্তু তুমি যে এই সমস্যা যে একটা সন্তানা দেওয়া, কিছু হেল্প করা, তাও পর্যন্ত করে নাই, বরঞ্চ বিভিন্নভাবে ভয় দেখায়, মোবাইলে হুমকি দিচ্ছে, সে বলছে আমাদের হুমকি দেয়। মানে উনি তো অলরেডি প্রায় মৃত্যু সজ্জায় চলে গেছে, তারপরেও মানে ওনার অনেক ক্ষতি করে ফেলছে, এরপরও আরো ক্ষতি করার জন্য সে উঠা করে লাগছে। হ্যাঁ, সে চাচ্ছে, আমার মনে হয় যে উনি চাচ্ছে যার বিরুদ্ধে অভিযুক্ত মেজর হারুন রশিদের অবসরপ্রাপ্ত চিকিৎসক ল্যাবেটের, উনি চাচ্ছে সে মারা যায়, মারা গেলে তার সুবিধা কোনটা, ওই যে হাইকোর্টে রিট করছে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া লাগবো, আমার মনে হয় তাই। নতুন উনি এত কেন একদিন ওনাদের ডাকায় নাই, বা কর্তৃপক্ষ যাবে ল্যাবের কর্তৃপক্ষ আছে, কেন উনি ডাকায় নেয়, সেখানে তো অনেক লোক আছে, একটা কর্তৃপক্ষ আছে, জানে যে এত বড় একটা ঘটনা, বিভিন্ন মিডিয়াতে আসছে, পেপার পত্রিকা আসছে, যে আসলে এই অনেকেই জানে, অত উনি একবারও ওনার ডাকায় নেই। আচ্ছা, দুঃখজনক। আচ্ছা, ল্যাবেট কর্তৃপক্ষ কি এই দায় এড়াইতে পারেন? কারণ অপারেশনটা তো ল্যাবেট হসপিটালে দায় এড়াইতে পারেন না, কারণ সব পরীক্ষাগুলো ল্যাবেট কর্তৃপক্ষ করেছেন এবং ল্যাবেট কর্তৃপক্ষ টাকাগুলো নিয়েছেন, যে ফিসগুলা পরীক্ষা ফিসগুলো নিয়েছেন। পাশাপাশি হারুন সাহেব যে দেখেছেন, উনি বলছেন যতবার 1500 টাকা করে উনি ভিজিট নিতেন, কাজে ওখানে ভিজিট নিলে পরে নিশ্চয়ই ওখানে উনি থাকেন, উনি এমনি থাকেন নাই, নিশ্চয়ই ল্যাবেটকে পয়সা দিয়ে থাকেন বা ভাড়া দিয়ে থাকেন, যেমনি থাকতে পারেন, কিন্তু ল্যাবের কর্তৃপক্ষ এড়াতে পারেন না। ল্যাবের কর্তৃপক্ষ যদি মনে করতেন, ওনারও জায়গায় একটা ব্যবস্থা করতে পারতেন। আচ্ছা, আমি যদি একটু সংক্ষেপে জানতে চাই, ল্যাবেট কর্তৃপক্ষ ওনার এই ভুল চিকিৎসার পরে হাইকোর্টে আপনার রিট করার পরে ল্যাবেট কর্তৃপক্ষ কি ওনার সাথে কোনো বিষয়ে বা আপনাদের সাথে কোনো বিষয়ে আপনাদের সাথে যোগাযোগ করে বা ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করে? চেষ্টা তো করেই না, দেখলে এটা কি বলছে, বুড়ি আঙ্গুল দেখাইছে। আজকে যে তদন্ত কমিটি ছিল, যাওয়ার কথা না, এখানে কোথাও নাই যে হারুন সাহেবের ডাকানো হয়েছে, এই চিঠিতে নাই। আমি আইনজীবী হিসাবে, তার রিটকারী আইনজীবী হিসেবে বলছি, উনি কেন এখানে যাবে? উনি অভিযুক্ত ব্যক্তির সামনে একটা ওই অভিযোগকারীকে সামনাসামনি করা, সব ডাক্তার এনে পড়ছেন, সে কথাই শোনে নাই, উনি কেন যাবে? আর যা তো আইনে আরো বুড়ি আঙ্গুল দেখাইছে, তুমি তার তো তুমি আমি কিছু করতে পারবো না। আমি তো তাহলে যতটুকু বুঝছি যে উনি আইনকে এবং দেশের সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। অবশ্যই বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, এবং উনি মনে করছে যে এরা তো গরিব মানুষ, কি আর কি কিছু করতে পারবে। আইনজীবীরা কত হাইকোর্টের কিছু তো হয় না, তা আমি বলবো আমি হাইকোর্টের কাছেও বলবো যে আমি সামনের সপ্তাহে অ্যাপ্লিকেশন জমা দেবো এই বিষয়গুলো বলে, এবং তাকে অতি দ্রুত ট্রিটমেন্ট দরকার, এবং তাকে যে কোনো সময় মৃত্যু হইতে পারে। তার বিরে কিডনি কিন্তু তার এমন অবস্থা নাই, এমনকি আমাদের মাঝে আসতে পারে ভাড়া পর্যন্ত তার থাকে না, খাওয়ার তো নাই। বাসে গিয়ে দেখলাম যে ছোট টিনের ঘর, তারেক ছিল আমার সাথে, টিনের ঘর, এরকম কীভাবে থাকে কষ্ট করে আশেপাশে, খুবই একটা অমানবিক অবস্থা। তাই মনে করি যে ল্যাবের কর্তৃপক্ষ অনতি বিলম্বে অনেকটা ব্যবস্থা করুক। হয়তো আমি হাইকোর্টের সামনে সপ্তাহে আমি যেহেতু আজকে বৃহস্পতিবার, অবশ্যই প্রেসিডেন্ট দিব প্রধান কোর্টে যে ওনার এই লাস্ট পজিশন জানাবো, এবং ওনারা আজকে যে উনি বসছেন এই চিঠির আলোকে কেন উনি হারুন সাহেব ওখানে ডাকলেন, এইভাবে ব্যাখ্যা আমি চাবো।